প্রিয় সাংবাদিকবৃন্দ ও সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের বাংলা নববর্ষ গেল এবং ঈদ গেছে, কাজী পরে হলো নববর্ষ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা তাবিসিন এর আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে এবং ইউএন স্ক্যাপের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য আমি গত ২৪ থেকে ২৯ এপ্রিল ২০২৪ থাইল্যান্ড সফর করি। আমার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ সফরসঙ্গী ছিলেন। ২৪ এপ্রিল ২০২৪ ব্যাংককে পৌঁছালে বিমানবন্দরে আমাকে লাল গালিচা সম্বর্ধনা, গাড়োয়ানার এবং গান স্যালুটের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। গত ২২ হতে ২৬ এপ্রিল ২০২৪ ব্যাংককে ইউএন স্ক্যাপের ৮০তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সংস্থাটির এক্সিকিউটিভ সেক্রেটারি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশে ব্যস্ত থাকায় আমি তাতে অংশ নিতে পারিনি। তবে উদ্বোধন অনুষ্ঠানে অধিবেশনের মূল যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয় হচ্ছে লেভারাইজিং ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বিষয়ে আমার পূর্ব ধারণকৃত একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। ২৫ এপ্রিল সকালে ইউএন স্ক্যাপের একটি অধিবেশনে আমি এশীয় প্রশান্ত অঞ্চলে সহযোগিতা জোরদার করার মধ্য দিয়ে জাতিসংঘের এজেন্ডা ২০৩০ ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন বিষয়ে বক্তব্য প্রদান করি। আমি বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ইউএন স্ক্যাপ এর মাধ্যমে আমাদের নিজস্ব উদ্ভাবিত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মডেল এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বিনিময় করার বিষয়ে আমাদের আগ্রহ ব্যক্ত করি। আমি সকল ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং যুদ্ধকে না বলার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি। আমি ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা, মিয়ানমারে চলমান সংঘাত, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি। আমি ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা, মিয়ানমারে চলমান সংঘাত ও রোহিঙ্গা সমস্যা নিরসনে এশিয়া প্রশান্ত অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানাই। একই দিনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর সালসিয়ান আলিস জাহাবানা আমার সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপকালে আমি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করি। ইউএন স্ক্যাপের ৮০তম বার্ষিক অধিবেশনের বিভিন্ন সেশনে মাননীয় অর্থমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী বক্তব্য প্রদান করেন। সম্মেলনস্থলে আইসিটি বিভাগের আয়োজনে একটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং ডিজিটাল টু স্মার্ট বাংলাদেশ বাই 2041 শীর্ষক প্যাভিলিয়ন স্থাপন করা হয়। আমি প্যাভিলিয়নটি ঘুরে দেখি। একই দিনে বিকেলে আমি থাইল্যান্ডের রাজপ্রাসাদে মহামহিম রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করি। এ সময় আমি থাইল্যান্ডের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য রাজা ও রানীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা করি। সফরের তৃতীয় দিন ২৬ এপ্রিল গভর্নমেন্ট হাউসে একান্ত বৈঠকে অংশগ্রহণ করি। পরে গভর্নমেন্ট হাউসে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা থাবিসিন এর সঙ্গে একান্ত বৈঠকে অংশগ্রহণ করি। বৈঠক অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি আমি জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের অর্থাৎ রোহিঙ্গা জনগোষ্ঠী দ্রুত তাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের সহায়তা কামনা করি। একান্ত বৈঠক শেষে আমার এবং থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়নকল্পে আমরা গঠনমূলক আলোচনা করি। এ সময় আমি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, ডিজিটালাইজড এবং জলবায়ু সহনশীল দেশে রূপান্তর এবং বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মূল্যবান অংশীদার হিসেবে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করি। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এর পর্যালোচনা পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, স্থল এবং সমুদ্র সংযোগ, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। এ সময় আমি দুই দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষার জন্য বেসরকারি খাতের অংশগ্রহণকে, বিশেষ করে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্ককে বিনিয়োগ উৎসাহিত করার জন্য থাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করি। থাই প্রধানমন্ত্রীকে তৈরি পোশাক সহ কিছু বাংলাদেশি পণ্যের একটি যুক্তিসঙ্গত সময়ের জন্য শুল্কমুক্ত প্রবেশ, ডিউটি ফ্রি অ্যাক্সেস সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছি। কৃষি উৎপাদনকারী দেশ হিসেবে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমরা থাইল্যান্ডের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করতে পারি। এজন্য থাইল্যান্ডের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি এবং খাদ্য গবেষণার উপর গুরুত্ব দিয়েছি। আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করি। থাইল্যান্ডকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি। নিরবিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের রানং বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি কোস্টাল শিপিং দ্রুত চালু করার মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আমরা একমত পোষণ করি। এছাড়াও আঞ্চলিক সহযোগিতা সুদৃঢ়করণে ইন্ডিয়া মিয়ানমার থাইল্যান্ড টেরিটোরিয়াল হাইওয়েতে বাংলাদেশের যোগদানের বিষয়ে আমাদের প্রত্যাশা পুনর্ব্যক্ত করি। বাংলাদেশ ও থাইল্যান্ড উভয়ই বিমস্টেকের প্রতিষ্ঠাতা সদস্য। আমি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী একমত পোষণ করি যে বিমস্টেক এ অঞ্চলের প্রায় 180 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হতে পারে। আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে অভিনন্দন জানাই এবং তার নেতৃত্বে থাইল্যান্ড শীঘ্রই বিমস্টেক শীর্ষ সম্মেলনে সফলভাবে আয়োজন করবে মর্মে শুভকামনা জানাই। এখানে একটু বলে রাখি, বিমস্টেক যখন প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত সদস্য হিসেবে আমি একমাত্র আসছি এখন। প্রথম যখন আমি বোধহয় এখানে একমাত্র আছি, আর বোধহয় কেউ নাই। ভৌগোলিকভাবে বাংলাদেশ আসিয়ানের প্রতিবেশী। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা চলতি বছরের মধ্যে প্রাপ্তির জন্য আবেদনের বিষয়ে থাইল্যান্ড সরকারের নিকট আবারও অনুরোধ জানিয়েছি। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে ক্ষেত্রকে আরও বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। সেগুলো হলো: ক, অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি। খ, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। গ, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। ঘ, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। চুক্তি ও সমঝোতা সমূহ স্বাক্ষর শেষে আমি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি। সংবাদ সম্মেলন শেষে আমার সৌজন্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগদান করি। আমার ছোট বোন শেখ রেহানাও এতে অংশ নেয়। থাইল্যান্ডে আমার সরকারি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র থাইল্যান্ডে বাংলাদেশের সরকার প্রধানের সরকারি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আমি এবারে সরকার গঠন করার পর এটাই কিন্তু আমার একটা সরকারি সফর অন্য দেশে, এটাই প্রথম সফর হলো। সফরে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর বিষয়ে অগ্রগতি, আন্তঃযোগাযোগ বৃদ্ধি প্রভৃতি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণে বিশেষ গুরুত্ব পালন করবে। 2024 সালের মধ্যে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারের প্রার্থিতা লাভের জন্য এই সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়। রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত আলোচনা থাইল্যান্ডকে দ্বিপাক্ষিকভাবে ও আঞ্চলিক জোট আসিয়ানের রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো অবস্থান নেয় সহায়তা করবে মর্মে আমি আশাবাদী। সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা এবং আঞ্চলিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিশেষ প্রয়াস হিসেবে এই সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এবার বিদায় নিই। বললাম যে এবার বিদায় নিই।
বাংলাদেশকে যে কোনো আন্তর্জাতিক ফোরামে অনেক বড় করে ভাষিত করে তুলেছে আমাদের জাতীয় প্রাপ্তি। আমরা কতগুলো বিষয়ে আপনার স্ট্যান্ডে আসলে ভালো হয়, স্ট্যান্ডে বলতে পারে তো কাজ হচ্ছে ঠিক মতো। একটা কাজ কর না, যে যিনি বলবেন ওখানে এসে বলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 24 থেকে 29 এপ্রিল 2024 থাইল্যান্ড সফর করে যে ইউএন এসকাপে অংশগ্রহণ করেছেন, শুধু অংশগ্রহণই নয়, বাংলাদেশকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন। বরাবরের মতো বাংলাদেশ অনেক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক সম্মানিত হয়েছে। আপনি অনেকগুলো প্রাপ্তির কথা বলেছেন, অনেক বিষয়ে আলোচনা করেছেন। আমরা শুধু সহজ করে জানতে চাই যে এই সফরে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের কি প্রাপ্তি ঘটলো, সেটি সাধারণ মানুষের মধ্যে কি সহযোগিতা পাবো। আমরা জানি যে আমরা বাংলাদেশি অনেকেই থাইল্যান্ড বেড়াতে যাই, ঘুরতে যাই, অন্যান্য যে আঞ্চলিক দেশগুলো সেখানেও আমরা বেড়াতে যাই, নানান ধরনের সাংস্কৃতিক বিনিময় হয় ইত্যাদি। শুধু অর্থনৈতিক সাংস্কৃতিক বিনিময় নয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আপনার যে প্রয়াস এবং সেটি অবশ্যই অনেক স্বীকৃত। আজকে শুধু আমরা জানতে চাইব যে এই সফরের মাধ্যমে আমরা মোটা দাগে কি পেলাম, এটা যদি একটু হাইলাইট করেন। অনেক ধন্যবাদ। আমি বলতে পারি সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সবসময় আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে আরও বেশি সহযোগিতা, যোগাযোগ এবং মত বিনিময় এবং সেই সাথে সাথে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দিয়ে থাকি। কারণ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমি মনে করি বন্ধুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এখানে একটু বলবো যে আমি এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে। কারণ আমাদের বলতে গেলে একেবারে ঘরের কাছের পড়োশি দেশ। তো আমি এটা সবসময় গুরুত্ব দিই, বন্ধুত্ব আমাদেরকে আরও অনেক সুযোগ করে দেবে। আর থাইল্যান্ড কিন্তু যেমন খাদ্য উৎপাদনে, ফসল উৎপাদনে, ফল টল উৎপাদনে তাদের কিন্তু অনেক গবেষণা এবং অনেক উৎকর্ষতা আছে, আপনারা জানেন। তো আমরা এসব ক্ষেত্রে মত বিনিময় করছি এবং আমরা কিভাবে আরও মানে আমাদের গবেষণার ফসল হিসেবে কী আমরা দুই দেশে ভাগাভাগি করতে পারি বা এই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি, সে বিষয়টা আছে। আর ইতিমধ্যে আপনারা শুনুন যে চট্টগ্রামের থেকে থাইল্যান্ডের বন্দরের সাথে সরাসরি কার্গো নেওয়ার ব্যবস্থা, সেটা বা আমাদের অফিসিয়াল যে পাসপোর্টধারীরা তারা বিনা মানে যেই ওখানে সহজে যেতে পারবে, আমাদের পণ্য পরিবহন বা পণ্য রপ্তানি, আমদানি রপ্তানিতেও সুযোগ হবে। কাজে ব্যবসা বাণিজ্য এবং আর থাইল্যান্ড যেহেতু এখানে পর্যটনের দিক থেকে তারা অনেকটা অগ্রগামী, সে অভিজ্ঞতাটাও আমরা নিতে পারি এবং তাদেরকে আমরা বলছি এখানে কিন্তু বিনিয়োগও করতে, যে সেখানে আমরা জায়গাও দিতে পারবো। পাশাপাশি আমাদের যে 80 মাইল লম্বা আমাদের বালুকাময় সমুদ্র সৈকত রয়েছে, এই সমুদ্র সৈকতেও আমি আহ্বান করছি যে তারা এখানে পর্যটনের জন্য যদি চায় আমরা জায়গা দেব এবং তারা সেটা উন্নত করতে পারবে। কাজে এইভাবে আমি মনে করি যে আমাদের এই সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। আর যেহেতু থাইল্যান্ড আসিয়ানভুক্ত দেশ আর সেই সাথে বিমস্টেকের এখন সভাপতি, আর বিমস্টেকটা আমরাই প্রথম প্রতিষ্ঠিত করেছিলাম, আমি এখানে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আছি। তো এই আমাদের এই আঞ্চলিক সহযোগিতাটাকে আরও আমি গুরুত্ব দেই, যেটা এবারে আপনারা দেখেছেন যে যে অতিমারির কোভিড-19 অতিমারির পরে বিশ্বের পরিস্থিতি অনেকটা পরিবর্তন। আর তাছাড়া ওই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন প্যালেস্টাইনে যে গণহত্যা ইসরায়েল কর্তৃক চলছে, সব কিছু মিলে যেমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিভাবে মত বিনিময় করে, অভিজ্ঞতা বিনিময় করে আমরা আমাদের দেশের মানুষের কল্যাণ করতে পারি, সেটাই উপরে আমি গুরুত্ব দিচ্ছি। সেটাই বড় প্রাপ্তি বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমার নাম নঈম নিজাম, বাংলাদেশ প্রতিদিনে কাজ করি।
আপনি এবার বরাবরের মতোই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যে বলিষ্ঠ ভূমিকার আপনি রেখে থাকেন, মিয়ানমারও আপনি একইভাবে শান্তি প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য রেখেছেন। আপনি এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, বিশেষ করে আপনার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এবং সেখানে আপনি আলোচনা অনেকগুলো বৈঠকে পরিষ্কারভাবে একটা বিষয় স্পষ্ট করেছেন, সেটা হলো মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাত এবং রোহিঙ্গা ইস্যুটি। মিয়ানমারে আমরা খেয়াল করে দেখেছি গত কয়েকটা মাস প্রতিদিনই তাদের সীমান্তরক্ষীরা আমাদের দেশে প্রবেশ করছে এবং আমাদের দেশের জন্য একটা বড় ধরনের ডিস্টার্ব আমরা সবসময় দেখে থাকি। আরেকটা বিষয় হলো যে মিয়ানমারের আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আজ পর্যন্ত কোনো সংকট সমাধানের ভূমিকা রাখেনি এবং তারা এখন পর্যন্ত অগ্রসর সেটা সন্তোষজনক নয় অনেকে মনে করেন। আর এখানে যেহেতু থাইল্যান্ড গভীরভাবে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত, বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সকল ক্ষেত্রেই, সেখানে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট বা আমাদের রোহিঙ্গা ইস্যুটা আরেকটু স্পষ্ট করে বলবেন কি, আপনি কী ধরনের ডিসকাশন হয়েছিল সেখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে? এখানে যেমন মিয়ানমারের থেকে যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, রিফিউজি, তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন এবং এদের প্রত্যাবর্তনের ব্যাপারে যতটুকু সহযোগিতা করার তিনি করবেন, এই কথাটা তিনি দিয়েছেন। এটাই। আর তাছাড়া আমাদের আলোচনার মধ্যে আপনারা দেখেছেন যে আমি সবসময় বিশেষ করে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, যেমন আমাদের কতগুলি গোল জাতিসংঘ ঘোষিত, যেটা SDG 2030, সেই বিষয়গুলি আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা ওটা অর্জন করতে চাই। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগটা বেশি প্রয়োজন। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের আলোচনাটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়েছে। আর তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, যেটা আমাদের হাইটেক পার্ক এবং আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি, সেই সব জায়গায় আমরা প্রয়োজনে থাইল্যান্ডের জন্য জায়গা দেবো, তারা বিনিয়োগ করতে পারবেন। তাতে আমাদের নিজেদের অভিজ্ঞতাও বাড়বে আর উৎপাদনশীলতাও বাড়বে আর ব্যবসা বাণিজ্য বাড়বে। সেদিকে লক্ষ্য রেখে মনে করি যে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে এবং মিয়ানমারের এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন। বর্তমান যে অবস্থাটা চলছে এটা নিয়ে তারাও বেশ উদ্বিগ্ন, তবুও একটা চেষ্টা চলবে, এইটুকু আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী, আমি সোহেল সানি, সহকারী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। নির্বাচনের পরে এটি আপনার প্রথম সফর। মাঝখানটা করলাম, এর আগে আরেকটি সফর করেছেন। তো নির্বাচনের আগে আমরা দেখেছি যে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিভিন্ন দেশ এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচন যাতে না হয়, অর্থাৎ সারা বিশ্ব বেশিরভাগ দেশেই নির্বাচন নিয়ে একটা সংশয়, সন্দেহ এবং চক্রান্ত ষড়যন্ত্র ছিল। সেই অবস্থা উপেক্ষা করে, সেই অবস্থা আপনি ওভারকাম করে একটি সুন্দর নির্বাচন দিয়েছেন, যে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ হয়েছে। তো আপনি তারপরে লক্ষ্য করলাম যে সেই নির্বাচনের পরে গণভবনে যখন আপনি শপথ নিলেন, তখন দেখা গেল যে অনেক বিদেশি রাষ্ট্রই বঙ্গভবনে যখন শপথ নিলেন, তখন দেখা গেল সেই বঙ্গভবনে অনেক রাষ্ট্রদূত যারা বিরোধিতা করেছিলেন, যাদের ব্যাপারে আমরা বিভিন্ন সংশয় সন্দেহ ব্যক্ত করেছিলাম, তারাও একযোগে গিয়ে আপনাকে অভিনন্দন জানালেন। এবং এরপরে দেখছি আপনি এই থাইল্যান্ড সফরের মধ্য দিয়ে এবং কাতারের আমির তিনি দুই দিনের সফরে আসলেন। এত সাফল্য, অর্থাৎ আপনি আন্তর্জাতিক, আসলে আপনার হাতে কি ম্যাজিক আছে যে আবার দুনিয়াটাকে এক করে ফেললেন। এবং আমার আরেকটি প্রশ্ন, যে ফিলিস্তিনের ব্যাপারে আপনি এখানে আপনার সংবাদ সম্মেলনের বক্তৃতায় পেয়েছি যে সেখানে আলোচনা করেছেন মিয়ানমার এবং ফিলিস্তিনি আজকে গণহত্যা। আসলে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে, অর্থাৎ দলীয়ভাবে সারা দেশে আমরা একটু একটু বিক্ষোভ লক্ষ্য করছি। বাংলাদেশেও এরকম একটা বিক্ষোভ বা প্রতিবাদ দলীয়ভাবে করার কোনো চিন্তা আপনার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। যেখানে বিক্ষোভ হচ্ছে তারা তো ওই আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ করছে, তা আমাদের এখানে আওয়ামী লীগ কার বিরুদ্ধে বিক্ষোভ করবে? আমরা আমাদের মতামত দিচ্ছি, আমরা প্যালেস্টাইনিদের সমর্থন দিচ্ছি। আমরা ইতিমধ্যে দুইবার প্যালেস্টাইনি আমাদের শিশু, নারী এবং মানুষের জন্য আমরা কিছু
সহযোগিতাও পাঠিয়েছে এবং আরও পাঠাবো সে প্রস্তুতি আমরা নিয়েছি। সেভাবে আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছি। যেখানেই নির্যাতিত মানুষ সেখানেই বাংলাদেশ আছে, এটাই আমি প্রমাণ করছি। আর ইলেকশনের ব্যাপারে বলবো যে হ্যাঁ, ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়েছে, চেষ্টা করা হয়েছে যাতে নির্বাচনটা না হয়। আমার মনে হয় আমাদের মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন করছেন উনি বোধহয় ভেবেছিলেন যে টিলেকশন হবে না আর আমরা ক্ষমতায় আসতে পারবো না, তাই তো? হ্যাঁ, একটু হতাশা ছিল কারো মনে, আমি জানি কার মনে কি আছে, একটু বুঝতে তো পারি। তবে আমার একটাই জিনিস, আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিক্টেটর, মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বের হয়নি। দেশের মানুষের সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন সেটাকে সামনে রেখে আমাদের বাংলাদেশের মানুষ যে শোষণ বঞ্চনার শিকার হচ্ছিল তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য কিন্তু এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। কাজেই আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণেই কাজ করে যায় এবং সেটা প্রমাণিত সত্য। আর যে কারণেই আমরা কিন্তু যত বাধাই আসুক আমরা সে বাধাটা উতরিয়ে যেতে পারি, বা যত চক্রান্ত হোক সেই চক্রান্ত হলেও সেই চক্রান্তগুলিকে আমরা পাশ কাটিয়ে দেশের মানুষকে নিয়ে কিন্তু আমরা বিজয় নিয়ে আসি। সেটা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের বিজয় থেকে শুরু করে এই নির্বাচন সব কিছু কিন্তু সেটা প্রমাণিত। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল, এটাই তো তারা ভুলে যায়। আর অনেকেই নানা ধরনের কথা বলে, আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। আর আপনারা সাংবাদিক আপনারাই বলেন, বেশি দিন না 15 বছর আগে দেশের অবস্থাটা কী ছিল, এখন কি কোনো পরিবর্তনই হয়নি? তখন এখন কেউ যদি না দেখে সেটা তো আমাদের কিছু করার নেই। আর আন্তর্জাতিক ব্যাপারে আমাদের তো কিছু লোক আছে সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে মানে সকলে কান ভারী করা, তারা এখন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, তাদের মতামত সারাক্ষণ যখন উল্টাপাল্টা বলতেই থাকে মানুষ প্রভাবিত হয়, এটা স্বাভাবিক। আমার দেশের মানুষই তো অনেকে প্রভাবিত হয়ে যায়, তো বিদেশে তো হবেই, কিন্তু আমার সাধারণ মানুষগুলি কিন্তু হয় না, তারা ঠিক আছে, তাদের একটা আত্মবিশ্বাস আছে। কাজে নির্বাচন আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি। এবং বাংলাদেশের যদি আপনি পুরো নির্বাচনের ইতিহাসটা দেখেন, সেই 75 সালের পর থেকে যতগুলি নির্বাচন, 77 সালের হ্যাঁ না ভোট থেকে নিয়ে যতগুলি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে তাহলে দেখবে যে এই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন প্রত্যেক নির্বাচনের তুলনায় সবথেকে বেশি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা নির্বাচনই হয়েছে, যেটা আমাদের লক্ষ্য ছিল। দীর্ঘ সংগ্রাম করেছি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাই করেছি আন্দোলন সংগ্রাম, সেটা ভুলে গেলে তো চলবে না। কাজে হ্যাঁ, আর ফিলিস্তিনের বিষয়ে তো আমি আগেই বললাম যে আমরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছি এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার কথা আমি বলবই, কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। আর সবথেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপির সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয়।
অবশ্যই আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয়। এটাই হচ্ছে মানে সবথেকে দুর্ভাগ্যের। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মঞ্জুরুল ইসলাম, ডিবিসি নিউজে আছি। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, সেখানে সম্প্রতি দুজন বাঙালিকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আপনি প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে এর কোনো বিচার দাবি করার কোনো উদ্যোগ নেবেন কিনা সেটা আপনার প্রশ্নের অংশ হিসাবে। আর আমার মূল প্রশ্ন হচ্ছে, দুদিন আগে আপনি বলেছেন যে অতি বাম অতি ডান মিলে সরকারের বিরুদ্ধে এক ধরনের উৎখাতের ষড়যন্ত্র করছে। আপনি জাতীয় আন্তর্জাতিকভাবে দেশকে যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের মানুষ তখন শঙ্কিত। সেই ক্ষেত্রে আপনার বার্তা কি বাংলাদেশের মানুষের কাছে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য? এবং এই অংশের শেষ প্রশ্ন হচ্ছে, হিট স্ট্রোকে সারা বাংলাদেশ আক্রান্ত, সেখানে হিট স্ট্রোকে যারা মারা গেছে তাদেরকে দুর্যোগ হিসাবে ঘোষণা করলে যারা নিহত তারা এক ধরনের সরকারি সুবিধা পায়। এই বিষয়ে আপনার ভাবনা কি? আপনাকে ধন্যবাদ। দেখুন, গরম পড়াটা কিন্তু খুব নতুন কিছু না। এটা কিন্তু এর আগেও কিন্তু এই হিট স্ট্রোক হয়েছে এবং সবসময় এরকম হয়। তবে হ্যাঁ, এবারে যেমন সাধারণত আমাদের বৈশাখ মাসে কালবৈশাখীটা হতো, এখন এবার কালবৈশাখীটা একটু পিছিয়ে গেছে। এটা হলো বড় কথা, যার জন্য মানে প্রচণ্ড গরম। এবং সেই ক্ষেত্রে এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সহযোগী সংগঠন থেকে শুরু করে সকলেই আমাদের পানি বিতরণ করা বা মানুষকে নানা রকম সহযোগিতা দেওয়া, আমরা কিন্তু সেটা দিয়ে যাচ্ছি। আর যারা মারা গেছে অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক। তবে আমরা সবাইকে সাবধান করে দিচ্ছি যে চলাফেরা সব কিছু সময় যেন একটু সাবধানতা অবলম্বন করে থাকে, বেশি মানে ক্ষণ রোদে না রাখা বা একটু ছায়া জায়গায় থাকা, আর বিশেষ করে প্রচুর পানি খাওয়া, এবং আমরা স্যালাইন, পানি, এমনকি ছোটো ছোটো ছাতা, ক্যাপ, আমাদের দলের এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা কিন্তু মানুষের পাশে যাচ্ছি। সরকারের পক্ষ থেকেও আমরা সচেতনতা সৃষ্টি করা এবং সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। কাজে এটা এখন প্রকৃতির সাথে তো কিছু বলার নেই। পাশাপাশি আবার যেহেতু এই গরমের জন্য হিমালয়ে বরফ গলছে, পানিও আসছে, যেসব নদীতে পানি থাকতো, আমাদের তিস্তার পানি কিন্তু প্রায় দ্বিগুণ পানি আছে এখন। কিন্তু সাথে সাথে আবার সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের সিলেট বা ওই অঞ্চলে বন্যার। তো সে হয়তো বন্যাও আসবে। তো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটা মোকাবেলা করার মতো সক্ষমতা কিন্তু বাংলাদেশের আছে। অন্তত আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এটা আমরা ব্যবস্থা নিই এবং সেটা অবস্থা বুঝি আমরা কিন্তু যখন যেটা করণীয় আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আর কি প্রশ্ন ছিল? মাননীয়, ওটা ওটা বলার কিছু আছে? একবার তো বলেই দিছি। এখন যদি বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, না দাঁড়া, 90 ডিগ্রি ঘুরে গেছে আর কি। তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারে। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজে আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে
আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা বোধহয় এ ব্যাপারে আমাকে সমর্থন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, না, ওটা অলরেডি আমরা ওটা প্রতিবাদ এখানেই না, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে। ওখানে আমাদের আওয়ামী লীগ খুব সোচ্চার আছে, অন্যান্য সহযোগী সংগঠন, আর এটা আমরা তো সবসময় এটা প্রতিবাদ করেই যাচ্ছি, এটা নতুন না। আর শুধু প্রবাসী বাঙালি না, আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা, একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে, তাকে গুলি করে ফেলে দিল। তার অপরাধটা কী ছিল? তার হাতে একটা কাঁচি ছিল, তাই কাঁচির ভয়ে তাকে গুলি করে মারা হলো। সেটাও সে হয়তো খেলাধুলা বা অন্য কোনো কাজে ব্যবহার করছিল। একজন মাজুর ব্যক্তি যে পঙ্গু, সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতেও পারে না, হাঁটতেও পারে না, সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে। ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো। আর স্কুল, তারপরে বিভিন্ন শপিং মলে, কোনো রেস্টুরেন্টে, এ তো অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নাই বোধহয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে। তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত, নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। তো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা। আর আমাদের বাংলাদেশে এর আগেও আমাদের বাংলাদেশে কয়েকজনকে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করছি এবং সেটা তারা বিচার করে আমাকে জানিয়ে হচ্ছে। তা সেটা আমাদের যেটুকু করার আমরা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি রুহুল আমিন তুহিন, RTVতে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, থাইল্যান্ডে একটি সফল সফর শেষ করে আপনাকে ধন্যবাদ। পাশাপাশি সুযোগ পেয়ে আমি একটু ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশে যতগুলো মেগা প্রকল্প করছেন তার মধ্যে অন্যতম দুটি মেগা প্রকল্পের নিয়মিত উপকারভোগী আমি। একটা হচ্ছে মেট্রো রেল, যেটা দিয়ে প্রত্যেকদিন অফিসে আসি, আর একটা পদ্মা সেতু, যেটা দিয়ে আমি বাড়ি যাই। এজন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি থাইল্যান্ডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল কৃষি। আমার দাদা একজন প্রসিদ্ধ কৃষক ছিলেন, বলা হতো আমাদের বাড়িতে 12 মাসে 13 ফসল হতো। তো এই জন্য কৃষির প্রতি আমার একটা দুর্বলতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গত সংবাদ সম্মেলনে বলেছেন, বিভিন্ন সময় বলে থাকেন যে সমবায় ভিত্তিক কৃষির উপরে গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল সমবায় ভিত্তিক কৃষি। মাননীয় প্রধানমন্ত্রী, তো সেক্ষেত্রে আমি বিভিন্ন সময় অনেকের সাথে আলোচনা করে দেখেছি যে একটা আস্থার সংকট কাজ করে কৃষকদের মধ্যে, একটা ভয় কাজ করে যে আমার জমি থাকবে কি না, আমার ফসল আমি ঠিকমতো পাবো কি না। তো এই সমবায় ভিত্তিক কৃষি বাস্তবায়ন করার জন্য এই যে আস্থার জায়গাটা, এইটা অর্জন করার জন্য আপনার সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, এই বিষয়টা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। এখানে আমি একটা স্পষ্ট বলতে চাই, আমাদের দেশে যেটা হয় যে পরিবার যখন বড় হয়ে যায়, জমি ভাগ হয়ে যায়, জমিতে আল বসানো হয়, এরপরে ওটা চাষ করতে গেলে আমরা যদি এখন যান্ত্রিকীকরণ করতে চাই, তো সেটা করতে গেলে পরে তো আমাকে তো একটানা বড় জমি লাগবে, আমি তো ছোটো ছোটো খণ্ড খণ্ড জমিতে করতে পারবো না। সেখানে যে কারণে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে আমাদের যতগুলি আইল আছে সেই আইলগুলি যদি জোড়া দেওয়া হয় তো ফরিদপুরের মতো মানে একটা জেলার সমান অতখানি চাষোপযোগী জমি আমাদের বের হয়ে আসবে। সেই জন্যই তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন এবং আপনারা যদি স্মরণ করতে পারেন, তিনি কিন্তু এই কৃষি যান্ত্রিকীকরণের কথা, এটা কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধুই বলতেন যে ট্র্যাক্টর ব্যবহার, তারপরে রিপেয়ার ব্যবহার, বিভিন্ন সে যন্ত্র মাধ্যমে ব্যবহার করা, চাষ করার জন্য জমি করা। আর মালিকানাটা কিন্তু মালিকানা যার মালিকানা তার থাকবে, মালিকানা তো কেউ না। আর এখন তো আমরা ডিজিটালাইজড করে ফেলেছি, সমস্ত রেকর্ড যার যাটা তার হাতেই থাকবে, কাজে কৃষকের জমি তো কখনো নেওয়া হবে না। আর এখন তো হচ্ছে এভাবে চাষ, সমলয় চাষটা হচ্ছে, সমলয়টা কিন্তু এই একই ধরনের, ওই অনেকটা মানে আমি বলবো যে আমাদের সমবায় ভিত্তিক সেটাকেই, যে একই সাথে চাষ করে যার যার জমির অংশে সে তার ভাগটা নিয়ে নিচ্ছে। কাজে এখানে তো মানে আস্থা হারাবার কোনো বিষয় নয়, বরং আমি বলবো যদি আমরা এভাবে চাষ করতে পারি আমাদের ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ হবে। আমি এই ব্যাপারে একটা নিজে, আপনারা জানেন যে আমার একটা প্রকল্প একটি বাড়ি একটি খাবার, যেটা এখন নাম দিয়েছে আমার বাড়ি আমার খাবার। তো আমি আমার টুঙ্গিপাড়ায়
আর দাঁড়িয়ারকুল ওখানে আবার একটা আমার বাড়ি আমার খামারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি। আমি সেখানে উপদেষ্টা এবং আমাদের জমি থেকে 9 বিঘা জমিও সেখানে দেওয়া আছে। এবারে আমি যেটা করছি, এটা করার আগে কৃষকের ভিতরে যাতে আস্থাটা থাকে, সেটার জন্য আমাদের যত অনাবাদি জমি ছিল ওই এলাকায়, এখানে কিন্তু অনেক অনাবাদি জমি ইতিমধ্যে চাষের আওতায় চলে এসছে। এবং আমি যখন এটা উদ্যোগটা নেওয়ালাম, এটা করলাম, করার সাথে সাথে দেখলাম আমার আশেপাশে অন্য যারা কৃষক তারাও খুব উৎসাহিত হলো, আর তারাও কিন্তু সেখানে চাষ শুরু করে দিয়েছে নিজেরা, এবং নিজেরাই আবার নিজেদের জমি পরিষ্কার করে দিচ্ছে। এবং আমরাও করে, আমার পক্ষ থেকে আমি করে দিচ্ছি, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে 2টা মেশিন আমি কিনে দিয়েছি সেখানে। কাজে তারা এখন চাষ করে দেখা গেল যে ফসলটা উঠলো একই সাথে, ওঠার পর কার জমিতে কতটুকু, সেই অনুপাতে সে তার ওই ফসল বিক্রি করে টাকার ভাগটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ওখানে পানি বেশি, তো যখন আমরা এই চাষ করি, যেখানে যে পানি বেশি ছিল সেখানে কিন্তু মাছের চাষ হয়েছে। এই মাছের চাষ হওয়ার ফলে যে মাছ উঠে এসছে, প্রথমেই পেলাম 88 মণ মাছ, তার পরবর্তীতে আর এক ধাপে আসলো আরও প্রায় 102 মণ, এরপরে আরও প্রায় 10 না 15 মণ মাছ পাওয়া গেল। সর্বসাকুল্যে সব মাছ বিক্রি করে 8 লক্ষর উপরে টাকা যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। যারা সেখানে শ্রম দিয়েছে, কিষাণী যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে, এবং আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। তো আমার এটা করার উদ্দেশ্য হলো, আমি এই মডেলটাকে নিজে তৈরি করাচ্ছি আমাদের এলাকায়, নিজের এলাকায় করে এটা একটা মডেল হিসেবে দাঁড় করাবো। তখন মানুষ যদি দেখে যে হ্যাঁ এতে সে লাভবান হচ্ছে, নিশ্চয়ই তার আর আস্থার জায়গাটা হারাবে না। কারণ এখানে যারা আপনারা শহরে থাকেন, আপনাদের সবারই কিছু কিছু জমি আছে, কিন্তু সেই জমি দেখার বা চাষ করার বা সেরকম কোনো লোক থাকে না, জমি অনাবাদি পড়ে থাকে। তো যারা মানে অনুপস্থিত মালিক, তারা তো এখানে বসে একটা ভাগ পাবেন। যারা উপস্থিত থাকছেন না, হয়তো কেউ না কেউ জমি করছে, বা কেউ বর্গা দিচ্ছেন, কেউ আদলা দিচ্ছেন, বা কেউ কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছেন। আমাদের বহু জমি কন্ট্রাক্টে দেওয়া আছে, আমরা তাদের ওই কন্ট্রাক্টে দিয়ে দিই, যা অতিরিক্ত ফসল হবে সেটা তারাই ব্যবহার করবে, আমরা চাই না। তো এইভাবে যা করছে, কিন্তু আমরা যদি এভাবে চাষ করতে পারি তা আমার ফসলের উৎপাদনটাও বাড়বে। আর তাছাড়া এই সমবায়ের মাধ্যমে মানে সারের ব্যবস্থা, বীজের ব্যবস্থা উন্নত মানের, এবং এই চাষ করার জন্য যা ব্যবস্থা বা ধান কাটার ব্যবস্থা, সবই তো সমবায়ের মাধ্যমে হবে। তো সমবায়ের মাধ্যমে হলে পরে কারণ কোনো খরচ কিন্তু ওখানে আর নিজেকে করতে হচ্ছে না, কারণ ওই ফসলের থেকেই একটা অংশ সমবায়ে থাকবে বা সরকারের কাছে থাকবে, যেটা পরবর্তী চাষের জন্য ব্যবহার করা হবে। কারণ আর খরচ লাগবে না, কিন্তু ফসলের ভাগটা পাবেন বা অর্থটা উপার্জন করতে পারবেন। সেইভাবেই আমরা কিন্তু এটা করতে চাচ্ছি, এবং যেটা জাতিপিতা করতে চেয়েছিলেন কিন্তু করতে দেওয়া হয়নি। যদি এটা হতো তা আজকে আমাদের কোনোদিন আর দেশে খাবার ঘাটতি ছিল না। এটা ভুলে যান কেন, 96 সালে যখন সরকার গঠন করলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, উন্নত মানের বীজ পাওয়া যেত না, কারণ বিএডিসিটাও বন্ধ করে দেওয়ার মানে উপক্রম করেছে, প্রায় বন্ধই করে দিচ্ছিল। আমি এসে কিন্তু সব চালু রেখেছি, যার জন্য আজকে আমরা কিন্তু এখন কত গুণ বেশি ফসল উৎপাদন করি। সেই সাথে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের খাদ্য চাহিদাও বেড়েছে। আগে যারা একবেলাও খাবার জোটাতে পারতো না, আল্লাহর রহমতে এখন কম করেও 2 বেলা তো তারা খায়, 3 বেলা 4 বেলাও খেতে পারে, সেই সক্ষমতা বেড়েছে। আমরা তো হিসাব করি যে আমার কত ফসল হলো, আমার কত মানুষ কে কতটুকু খেতে পারে, তার একটা কিন্তু হিসাব করতে হয়। তো হিসাব করে আমরা দেখি যে আমাদের কিন্তু খাদ্য চাহিদাটা বেড়ে গেছে। তার কারণ মানুষের এখন কেনার সক্ষমতা বেড়েছে, যার জন্য মাথাপিছু আয় বেড়েছে, কাজেই তারা সেভাবে এখন ভালো খেতে চায়। শুধু নুন ভাত যারা পেত তারা এখন আমিষও খায়। আর আপনাদের পত্রপত্রিকা আপনারাই তো লিখেছেন যে এখন আর ডাল ভাতের জন্য কাঁদে না, এখন গরুর মাংসের দাম বাড়লো কেন,
মুরগির দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, তার মানে মানুষ সেই লেভেলে সেই জায়গায় উঠে এসেছে, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, দাম বাড়লো কেন, হ্যাঁ দাম তো বাড়বেই, এটা তো আমাদের বিভিন্ন সিজনে বাড়ে, এটা কমে। মুরগি তো আর তার ইচ্ছা মতো সবসময় ডিম দিতে থাকবে না, সেটাও তো মাথায় রাখতে হবে। তারপরেও গবেষণা করে, যেমন জাপানের সাথে ক্রস করে আমরা যে একটা মুরগি, শুভ্র মুরগি, ওর নিয়ম হচ্ছে 200টা ডিম দেবে, তারপরে আর ডিম দেবে না। এরকম বিভিন্ন ধরনের কিন্তু গবেষণা চলছে। মাছ, আজকে আমরা মিঠাপানি মাছ আমরা তো উৎপাদন হচ্ছে, যেসব হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা নিয়ে এসেছি। এবং ধান চাষও আমাদের যে সমস্ত অঞ্চলগুলি একবারে মানে অনাবাদি ছিল, সেগুলো আমরা আস্তে আস্তে যদি চাষের আওতায় নিয়ে আসি। আজকে পেঁয়াজ সম্পূর্ণ আমরা 90% পেঁয়াজই আমরা বাইরে থেকে আমদানির উপরে নির্ভরশীল ছিল, এখন অন্তত 50% আমরা নিজেরা করতে পারি। ঠিক সেইভাবে ভোজ্য তেল তো 90%ই আমার বাড়ি থেকে আনতে হতো। আমরা আবার শস্যে আমাদের গবেষণা করে করে বাড়িতে খুব ভালো ভালো শস্য দানা তারা আবিষ্কার করছে, এবং এখন শস্যের তেলও আমরা কিন্তু খুব ভালো করতে পারছি। সাথে সাথে বাদাম তেল বা অন্যান্য তেলও যাতে উৎপাদন হয়, এমনকি ধানের তুষ কুড়া দিয়ে যে তেল করা সেটাও হচ্ছে, রাইস ব্র্যান্ড যে অয়েলটা সেটাও আমরা করছি। এভাবে বহুমুখী করে আমাদের তো লক্ষ্য আছে যে আমরা সব কিছুতে নিজেরা স্বনির্ভর হব, কারো উপরে কারো মুখাপেক্ষি হব না। তো এখানে ভয়ের কিছু নাই, কারো জমি আমরা নিয়ে নেব না, বরং এখন ডিজিটাল ব্যবস্থা করেছি, কেউ কারো জমি নিয়ে আর খেলতে পারবে না, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি। জমির পর্চা এখন ঘরে বসে পাওয়া যায়, ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমার নাম দীপ আজাদ, আমি নাগরিক টেলিভিশনে কাজ করি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। সব প্রশ্ন খালি সামনে থেকে আসে কেন, পিছনে নাই? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চান্স পায় না। আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার সফরে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে স্বাস্থ্য খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশে থাইল্যান্ডের আমাদের প্রচুর মানুষ থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান। আর দ্বিতীয় একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে নতুন একটি শ্রমবাজার হতে পারে থাইল্যান্ড, সেটির ব্যাপারে আপনার সরকার কোনো উদ্যোগ নেবে কিনা। এবং আমার মূল প্রশ্ন হচ্ছে যে গত জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর এবং ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং যখন একটি বড় রাজনৈতিক দল তার নেতৃত্বে নির্বাচন বর্জন করলো, তখন আপনি একটি অভূতপূর্ব এবং অভিনব সিদ্ধান্ত নিলেন যে আপনার দলের মনোনীত বাইরেও মানে যেন মানুষ, আপনার দলের লোকরা যত সেখানে অংশগ্রহণ করতে পারে এবং লড়াই করতে পারে, এবং যার ফলে সেটি একটি ভোটের উৎসবে পরিণত হয়েছিল। আমার মূল প্রশ্ন হচ্ছে যে আপনি এবার উপজেলা নির্বাচনে একই পদ্ধতি আপনি নিয়েছেন এবং দলের প্রতীক দেননি, এবং সেই সাথে আপনার দলের মন্ত্রী এমপি তাদের স্বজনরা যাতে প্রভাব বিস্তার না করতে পারে, নির্বাচনে অংশ নিতে না পারে, বা তারা এই নির্বাচনকে নিজেদের মতো করে কর্তৃত্ব মানে নির্ধারণ না করতে পারে, সেই জন্য আপনি সিদ্ধান্ত দিয়েছিলেন। কিন্তু প্রথম দফা আপনার ইতিমধ্যে মনে প্রত্যাহার হয়ে গেছে, দ্বিতীয় দফা প্রত্যাহার সম্পন্ন হয়ে গেছে, কিন্তু এই সিদ্ধান্ত দল পর্যায়ে আমরা দেখছি যে অনেকেই মানছেন না, মানে কেউই মানেননি বলা যায়। এক্ষেত্রে আপনার দল কতজন, আপনার কাছে হিসাব আছে কতজন আছে? আপনার দুই দফা মিলিয়ে আপনার আছে প্রায় হচ্ছে হলো 37-38 জনের মতো আপনার মাত্র। টোটাল উপজেলা কত? আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে ফ্যামিলি ফর্মুলা কি, পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। তারপরে একটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে, এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। হ্যাঁ, আমি বলেছি এটা, কারণ হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা, আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি, আমাদের অনেকে তো পরিবারে অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা আগেই নির্বাচন করে, মানে যিনি এমপি হয়েছেন তার বহু আগে থেকে নির্বাচন করে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে, তাদেরকে আমরা মানা করি কি করে? তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত, আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। সেই কথাটাই আমি বলতে চেয়েছি, আর যেন বেশি প্রভাব না ফেলে, এবং সবাই দাঁড়িয়েছে, ইলেকশন করছে, এবং এটা লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা। এখন অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেল সবাই বর্জন করে কেন?
কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। যে কোনো একটা নির্বাচন, আপনি যদি পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। পলাতক আসামি তাকে যদি দেখান, পাবলিক তো নেবে না। রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয়। ৭৫ সালের পরে আমাকে দেশে আসতে দেবে না। রেহানার তো পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। যেখানে আমার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধ অপরাধী, যাদের বিচার শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ, তারাই মন্ত্রী, উপদেষ্টা ক্ষমতায়, খুনিরা ক্ষমতায়। ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি। হ্যাঁ, আমার জীবন ঝুঁকিপূর্ণ ছিল, বারবার আঘাত এসেছে, কিন্তু আমি বেঁচে গেছি। এটাই হয়তো অনেকের ভালো লাগেনি যে এতবার মারার চেষ্টার পরে বেঁচে গেলাম কেন। এই যে ঠাকুরমার ঝুলিতে আছে না, যে তবু মরিল না সতীনের পুত, ঠাকুরমার ঝুলির গল্প কিন্তু আছে। বারবার চেষ্টা করে কিন্তু মরে না। লাল কমল, নীল কমল, কত কাহিনী আছে। তো সেভাবে আমি বারবার, হ্যাঁ, বেঁচেও যাচ্ছি, ইলেকশন জিতে বারবার ক্ষমতায় এসেছি। আর আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে দেশের উন্নতিটা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে অন্ততপক্ষে বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াবার বা কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাঙালিদের। আগে তো তা ছিল না। বাংলাদেশ শুনলেই বলতো, ও বন্যা, ঝড়, দুর্ভিক্ষ, গরিব, ভিক্ষুকের জাত, সেটাই তো বলতো। তো সেই দুর্নামটা ঘষাতে পেরেছি কি না, সেটাই হচ্ছে বড় কথা। আর নির্বাচন, ঠিক আছে, আরও অনেক দেশে তো নির্বাচন হচ্ছে, আমরা দেখব। আমরা অবজারভার টিমও পাঠাবো, দেখি কেমন নির্বাচন হয়। হ্যাঁ, সেখানকার মানুষ কীরকম ভোট দেয় আমরা দেখব। আমরা তো, আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটাকে আরও গণমুখী করা এবং আরও স্বচ্ছ করা। এই প্রথম আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি, আগে তো এটা কখনো করেনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে। সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে স্বায়ত্তশাসিত করে দিয়েছি। তাদের বাজেটে আলাদা বাজেট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার, তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে। এখন আমরা দেখছি যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না, ভোটে যাবে না, মানুষকে মানা করা হয়। তো মানুষ কেন ভোটে যাবে না? ভোট দেওয়া তো তার অধিকার। তার এলাকায় সে কাকে চায় তাকে সে ভোট দেবে। তাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন করা? এটা ব্যাপারে আপনাদের কথা বলা উচিত। যা আমার ওটাই ছিল যে নির্বাচনটাকে প্রভাবমুক্ত রেখে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, সেখান থেকে যারাই জিতে আসে আসবে, সেটাই হলো বাস্তবতা। মানুষ যাকে চাইবে সেই আসবে। যেমন আওয়ামী লীগকে চেয়েছে, আওয়ামী লীগ চলে আসছে, ঠিক সেইভাবে যাকে মানুষ চাবে তাকে দেবে, সেটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি ইনায়েতুল্লাহ খান। সর্বপ্রথমে আপনাকে আন্তরিক অভিনন্দন যে আপনার থাইল্যান্ড সফরটা অত্যন্ত সফল হয়েছে। আমার ছোট্ট প্রশ্ন, এটা হচ্ছে থাইল্যান্ড বিমস্টেকের একটা সদস্য এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। থাইল্যান্ডের সাথে আপনার আলোচনায় কি মিয়ানমারের আভ্যন্তরীণ অসন্তোষ নিরসন ও রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রত্যাবর্তন ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ও থাইল্যান্ডের যৌথ ও সমন্বিত কোনো উদ্যোগের কথা কি আলোচনা হয়েছে? আর একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কয়েক বছর আগেই আসিয়ানের অ্যাসোসিয়েট মেম্বারশিপের জন্য আমরা আশা প্রকাশ করেছি, এবং এই ব্যাপারে থাইল্যান্ডের সমর্থনের বাংলাদেশের পক্ষে কি এই সদস্যপদ অর্জনের কোনো সম্ভাবনা রয়েছে? এই বিষয়টি কি আপনার আলোচনায় স্থান পেয়েছে? এই দুটো প্রশ্ন। আমি আমার বক্তব্যে কিন্তু এর উত্তর দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা অবজারভার টিম হিসেবে সেখানে আমাদের স্থান আছে। সদস্যপদ এটা অবশ্যই হতে পারলে ভালো, কিন্তু সেটা নির্ভর করে আসিয়ানের সাথে। তবুও আমরা কিন্তু সম্পৃক্ত আছি একেবারে
বিচ্ছিন্ন না। আর দ্বিতীয় হচ্ছে যে মিয়ানমারের সমস্যাটা সমাধানের জন্য থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি অনুরোধ করেছি এবং তিনি বলেছেন যে তিনি উদ্যোগ নেবেন এবং নিচ্ছেন তারা, এবং আরও উদ্যোগ নেবেন যাতে মিয়ানমারের অবস্থা পরিস্থিতি উন্নত হয় এবং রোহিঙ্গারা প্রত্যাবর্তন করতে পারে। সে ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ইবতিসাম নাসিম মৌ, আমি মাছরাঙা টেলিভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছি। আসলে যেহেতু বাণিজ্য প্রতিমন্ত্রী এখানে আছেন, তাই একটু ভালো হবে নিশ্চয়ই, উনি নিশ্চয়ই আরও বলতে পারবেন কিনা। আপনার কাছেই প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আমরা কৃষিতে এগিয়ে গেছি, খাদ্য ঘাটতি নেই, সব জায়গায় মনিটরিং হচ্ছে, কিন্তু দেখা যায় যে খাদ্যদ্রব্য বা দ্রব্যমূল্য বৃদ্ধি যখন অনেকটা হাতের মধ্যে চলে আসে, ঠিক তখনই আবার কোথায় জানি ফসকে যায়। এটা কি কোনো রাজনৈতিক কোনো কনস্পিরেসি আছে কি? জিনিসটা কি বুঝতে পারলাম না। জিনিসটা হচ্ছে যে যখন বাজার মনিটরিং করা হয় তখন মোটামুটি হচ্ছে খাদ্যদ্রব্য বা দ্রব্যমূল্য বৃদ্ধি সব কিছুই কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে চলে আসে। সেখানে কোনো খাদ্য ঘাটতি দেখা যায় না, সেখানে কোনো পণ্য যে ঘাটতি আছে সেটা দেখা যায় না। বা বাণিজ্য প্রতিমন্ত্রী উনি যখন মাঠে নামেন তখন দেখা যায় যে সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু পরবর্তীতে আবার কোনোভাবে কোনো সিন্ডিকেটের মাধ্যমে সেটা আবার বৃদ্ধি হয়ে যায়। এটা কি কোনো রাজনৈতিক কোনো কনস্পিরেসির অংশ কিনা, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন তো আসলে বিশ্বব্যাপী যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের জন্য নানাবিধ চ্যালেঞ্জ আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য হচ্ছে, যেমন সৌদি আরবের 80 যারা আর কি কাজ করতে চান, বিনিয়োগ করতে চান, এরকম 80 কোম্পানি আমরা দেখছি, বা আরও অন্যান্য অঞ্চলের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক তৈরি হচ্ছে। তো বাংলাদেশ কি নতুন কোনো বাণিজ্য হাব বা নতুন কোনো বাণিজ্যিক অঞ্চলের সাথে যুক্ত হতে চাচ্ছে কিনা, এবং আমরা কি অন্যরকম একটা শক্তিতে পরিণত হচ্ছে কিনা, এটাই ছিল আপনার কাছে আমার প্রশ্ন। আমি এটুকু বলবো যে আসলে পণ্যমূল্য বিষয়টা এমন হয়, সাধারণত ধরা হয় যে সরবরাহ কম থাকলে দাম বাড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সরবরাহ ঠিকই আছে কিন্তু দাম বাড়ছে। সেখানে কিছু কিছু লোক কারসাজি করে, এটা ঠিকই, হোল্ডিং করে রাখে, মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপর দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। তারপরেও একটা জিনিস বলবো যে আবার এখন বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এবং এই যে ব্ল্যাক সি দিয়ে যে আসতে পারবে না জাহাজ, বা এই নানা ধরনের ঘটনার কারণেও কিন্তু যেসব জিনিস আমাদের আমদানি করতে হয় সেগুলির দাম বাড়ে। তো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিকল্প পদক্ষেপ আমরা নেই, আমরা আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য যা যা করা আমরা করি, এবং সেই সাথে আমি যেটা সকলকে সবসময় আহ্বান করেছি যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, যে আমাদের খাদ্যের অভাবটা যেন কখনো না হয়, সেটাই আমরা দেখতে চাচ্ছি, সেটা আমরা করি। আরেকটা হচ্ছে যে এখানে কিছুটা তো আন্দোলনের নামে যখন আপনি মানুষকে সম্পৃক্ত করতে পারেন না, তখন তো ষড়যন্ত্রটাই স্থান পায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়। আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়, যেটা অত্যন্ত মনে করি যেটা গর্হিত কাজ। তবুও আমাদের নজরদারি আছে, নজরদারি থাকবে। আর আমাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে আপনারাও নজরদারিতে থাকেন। তবে সামান্য একটু কিছু বাড়লেই আবার সেটাকে নিয়ে খুব বড় করে দেখানো, এটাও একটু বেশি বেশি দেখানো হয়। আজকে ইনফ্লেশন সারা বিশ্বব্যাপী, কোথায় না, সে তুলনায় বাংলাদেশ তো অনেক আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, কারণ আমাদের পণ্য উৎপাদন করে আমরা সরবরাহটা চেইনটা ঠিক রেখেছি। শুধু তাই না, রোজার সময় যারা একেবারে দরিদ্র 10 কেজি করে চাল বিনামূল্যে আমরা দিয়েছি। এমনকি আমরা যে পারিবারিক কার্ড করে দিয়েছি, সেখানে আমরা স্বল্প মূল্যে অন্তত 5-6টা পণ্য আমরা অল্প দামে দিচ্ছি, যেন আমাদের মানুষের কোনো কষ্ট না হয়। সেজন্য ওই হাহাকারটা কিন্তু হয়নি। আর বিশেষ করে গ্রামে তো এই পণ্যমূল্য নিয়ে খুব বেশি একটা দ্রব্যমূল্যের এত বেশি হাহাকার নাই। তবে হ্যাঁ, সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও সেটাকে নিয়ন্ত্রণ রাখা, আর এই যে আমরা যে পারিবারিক কার্ড করে দিয়ে অল্প মূল্যে যাতে পণ্য কেনা যায় তার ব্যবস্থাটা যে করে দিচ্ছি, এতে মানুষটা অন্তত কিছুটা দম ছাড়ার সময় পাচ্ছে। আমাদের সেদিকটা আমাদের লক্ষ্য আছে। আর আমরা ব্যবসা বাণিজ্য এবং বন্ধুত্বের ক্ষেত্রে খুব স্বাভাবিক, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা, এটা খুব চমৎকার একটা অবস্থানে আমরা আছি।
সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পাশাপাশি আমাদের জিসিসি কান্ট্রি অর্থাৎ আমাদের গালফ কান্ট্রিগুলি, আমাদের মিডল ইস্টের দেশগুলি, তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো, আফ্রিকান দেশ, স্মল আইল্যান্ড কান্ট্রিগুলি আছে, যেহেতু আমি সিবিএফের চেয়ারম্যান ছিলাম, তাদের সাথে একটা সম্পর্ক আমার হয়ে গেছে, তাদের সাথেও আমাদের যোগাযোগটা আমরা বাড়াচ্ছি। পাশাপাশি আমরা আমাদের ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি বা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলি, তাদের সাথেও আমরা যোগাযোগ বাড়াচ্ছি। অর্থাৎ আমাদের যোগাযোগের ক্ষেত্রটাকে আরও প্রসারিত করে দেওয়া, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা, উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন পণ্য চাহিদা কোথায় কেমন, সেই চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সুযোগ করা, এইসব দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিচ্ছি আমরা। এবং খুব স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে গেলে আমাদের এইভাবে কিন্তু নতুন নতুন পণ্য উৎপাদন, পণ্য চাহিদা নিরূপণ করা এবং নতুন বাজার সৃষ্টি করা, সেটার দিকে আমাদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। এবং আমরা কিন্তু সেই কাজটাই করতে চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রুহুল আমিন, আমি কাজ করি দৈনিক ভোরের কাগজে। মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ আগামী জুনে ৭৫ বছর উদযাপন করতে যাচ্ছে। মাননীয় সাধারণ সম্পাদক ব্রিফিংয়ে বলেছেন যে বিস্তারিত কর্মসূচি আপনারা নেবেন, সেই হিসাবে যে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে সেই প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ প্লাটিনাম জয়ন্তীতে আমন্ত্রণ জানানো হবে কিনা, বা আওয়ামী লীগ কীভাবে এটি উদযাপন করবে, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় একটি জোট রয়েছে, জাতীয় নির্বাচনের পর সেই জোটের বৈঠক এখন পর্যন্ত হয়নি। জোটের নেতারা কেউ কেউ বলতে শুরু করেছেন যে 14 দল আদৌ আছে কিনা বা 14 দলের প্রয়োজন আছে কিনা তারা জানে না। এ বিষয়ে আসলে আপনি কি বলবেন, যে 14 দলীয় জোট থাকবে কি থাকবে না? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমরা আমাদের 75 বছর উদযাপন করব খুব ব্যাপকভাবে, সেখানে আমরা আলোচনা করছি এবং আমরা তখন বিশ্ব পরিস্থিতিটা বিবেচনা করেই আমরা দেখব যে কোন কোন দেশকে আমরা দাওয়াত দিতে পারি বা কারা আসতে পারে, সেদিকে সেটাও আমাদের আলোচনা আছে। আমরা সেই বিষয়েও প্রোগ্রাম নিচ্ছি, কর্মসূচি ইতিমধ্যে আমাদের তৈরি করা হচ্ছে, আলাদা কমিটিও আমরা করে দিচ্ছি, উপকমিটি, যে এই উদযাপনটা আরও সুন্দরভাবে যাতে আমরা করতে পারি। কারণ এটা তো এই উপমহাদেশে একটা দল, রাজনৈতিক দল আজকে 75 বছর মানে উদযাপন করছে, এটা তো কম কথা না, সেটা আমরা করে দেব। আর একটা বিষয় হচ্ছে যে লাস্ট প্রশ্নটা কি? 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে, যোগাযোগ নেই তা তো না। এখন 2-4 জন বিক্ষিপ্ত কী বলছে আমি জানি না, কিন্তু আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমু সাহেবের উপরেই দায়িত্ব দেওয়া আছে দলের পক্ষ থেকে, তিনি যোগাযোগটা রাখেন। এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব, কারণ আমার নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি, আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করব এবং আমি 14 দলের সাথেও বসবো। আর তাছাড়া আলাদাভাবে অনেকের সাথে আমার নিজেরও সরাসরি যোগাযোগ আছে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সবার সাথে যোগাযোগ রাখেন এবং যিনি সমন্বয়কারী তার সাথে তো যোগাযোগ আছেই। এখন নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে, আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট, আমাদের জোট থাকবে, জোট আছে, এটুকু খালি বলতে পারি। জোট শেষ হয়ে গেছে কে বললো? কি কোনো মহিলা সাংবাদিক নাই আজকে প্রশ্ন করার? একজনই মাত্র। এই মহিলাদের আলাদা সাংবাদিক ফোরাম করো। হ্যাঁ হ্যাঁ বলেন। এবং যাতায়াত ব্যবস্থা অনেক সহজ, কিন্তু আমি খেয়াল করছি ট্রাফিক রুলস না মানার কারণে আমি অনেক সময় মানি, আমি এই জন্য শাস্তি দিলে আমি খুশি হব, মাথা পেতে শাস্তি দেখছি যে যেভাবেই হোক ট্রাফিক রুলস না মানার কারণে অপ্রয়োজনে যানজট তৈরি হচ্ছে, বাসগুলো উল্টো পাল্টা দ্বারা এটা দূর করা দরকার। অটো ট্রাফিক সিস্টেমটা যেমন ক্যান্টনমেন্টে রয়েছে তখন চালু করা দরকার, আমি মনে করি এটা একটা। আর একটা জিনিস হচ্ছে পুরোনো বাস এই শহরে আর ধরনের বাস
এগুলো দেখতে ইচ্ছে করে না। আমরা কেন আমরা মডার্ন বাস চালু করতে পারছি না? বিশেষ করে টাকার অভাব নেই। আপনার কল্যাণী গত 25 বছরে 3 কোটি মানুষের জন্ম হয়েছে, তার তো টাকার অভাব নেই। আমরা কেন মডার্ন বাস চালু করতে পারছি না? এইটা দৃষ্টি আকর্ষণ করবো। জি না, একটা বিষয়ে আপনি খুব ভালোভাবে বলছেন যে ট্রাফিক রুল কেউ মানে না, এটা যানজটের জন্য আর একটা সমস্যা। এখন কথা হচ্ছে যে মানুষ যদি নিজেই সচেতন না হয় তাহলে এখানে আর কত আর মানে সচেতন করা যেতে পারে? এটা তো মানুষ নিজেকেই সচেতন হতে হবে, সেটা হলো বাস্তবতা। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের কিন্তু আরও অনেকগুলি মানে প্রকল্প রয়ে গেছে পুরো ঢাকা শহর মিলে, কারণ আমরা এখন যেমন এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেল এগুলি আমরা করেছি, কিন্তু আরও এমনভাবে আমরা পুরো নেটওয়ার্কটা করতে চাই যেখানে শুধু যানজটই বন্ধ হবে না, এমনকি জেলার সাথে মানে বিভিন্ন জেলার সাথেও দ্রুত যোগাযোগ করে যেন সবাইকে আর ওই ঢাকা শহরেই থাকতে হবে না, ঢাকার বাইরে উপশহরগুলিতে থাকবে বা অন্য নিজের জেলা থেকে এসে কাজ করতে পারবে। আর তাছাড়া ডিজিটাল পদ্ধতি তো আছে, সেভাবে করবে, সেটা আমরা যথাযথ চেষ্টা করে এক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি। আর একটা কথা হচ্ছে যে একটা জিনিস তৈরি করে দিয়েছি, সেটাকে রক্ষণাবেক্ষণ করা, যত্ন করে ব্যবহার করা, এটা তো জনগণের দায়িত্ব। এটা তো তাদেরই দেখতে হবে যে জিনিসটা তাদের জন্য করা, যাদের জন্য করা তারা নিজেরা যদি যত্নবান না হয় তাহলে কত আর মানে শেখানো যাবে বা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে। কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে যা করে দিচ্ছে সেটাকে যত্নের সাথে ব্যবহার করলে পরে নিশ্চয়ই তার সুফল মানুষ পাবে, কারণ মানুষ পাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে বাস, এখন এটা তো বেসরকারি খাতে বাস, আর মালিকরা ভাঙাচোরা যদি চলতে পছন্দ করে বা চালাতে পছন্দ করে তো আমাদের কি করা আছে? হ্যাঁ, ফিটনেস আছে কিনা সেটা হতে থাকে। আর মডার্ন বাস, আমি তো ভলভো বাস কিনে নিয়ে এসেছিলাম, তখন তো বলা হয়েছিল এই বাস এই বাংলাদেশের রাস্তা নাকি চলবেই না, তো চলছে। কিন্তু এরপর যখন বিএনপি আসলো ক্ষমতায়, এই এতগুলি ভলভো বাসের একখানারও খবর নাই, সেগুলি এখন মানে একেবারে হয়ে পড়েছিল। আমরা আর্টিকুলেট বাস নিয়ে আসলাম, আগুন দিয়ে পুড়িয়ে দিল বিএনপি, কয়েকটা বাসই তো পুড়িয়ে দিয়েছে। তো যেটাই করি, এবং 2013 সালে 13 আর 14তেই তো প্রায় 8300 বাস ট্রাক গাড়ি তারা পুড়িয়েছিল। আমি জানি না যদি তারা এখন আন্দোলনের নামে ভাঙা বাসগুলি মাঝে মাঝে নাকি পোড়ায়, তো সেটা বোধহয় পোড়ালে কেউ ইন্স্যুরেন্সের টাকাটাও পেলো আর তাদের আন্দোলনও চললো, সেটাও অনেক সময় করে। তবে নতুন বাসগুলি যেন না পোড়ায়, আমরা আনি কষ্ট করে, ওরা ধ্বংস করে, এটাই তো ওদের কাজ। যাই হোক, এখন মডার্ন বাস তো আছে, একবার নাই তা না, কিন্তু অনেকে তো বাসে আগুন দিয়ে পুড়িয়ে, সেদিন তো কতগুলি বাস একসাথে পুড়িয়ে ফেললো, যার ফলে মানুষ তো তার ব্যবসাটা বসে গেল। ঠিক ঈদের আগেই তো এই ঘটনাটা ঘটলো। এই ধ্বংসাত্মক কাজগুলি যাতে না হয় সেদিকে সচেতনতা। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও একটু জনসচেতনতা গড়ে তোলেন। মেট্রো রেল থেকে শুরু করে যেটাই তারা ব্যবহার করে এটার জন্য যত্নের সাথে করে, যত্নের সাথে করলে পরে এটা দীর্ঘস্থায়ী হবে, মানুষ সুফল পেতে থাকবে। আর তা নাহলে যার যার ভোগান্তি তাকে ভুগতে হবে, আমরা কত করব, সেটা তো ব্যাপার। তো আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আর আছে কারো কোনো প্রশ্ন নাই? ওটা চলে আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, 4টার সময় প্রোগ্রাম। আমার নাম শেখ নাজমুল হক সৈকত, আমি মাই টিভিতে কাজ করি। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী, তাপপ্রবাহে মানুষ অতিষ্ঠ। আপনি প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্টি দুর্যোগ মোকাবেলা করে আসছেন এবং প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন এগুলি মোকাবেলা হবে। আন্তর্জাতিক সভায়ও আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলছেন। এই যে $100 বিলিয়ন প্রতিশ্রুত, তারা দিচ্ছে না কেন? এই যে আমরা ক্ষতিগ্রস্ত সবচাইতে বেশি, আর এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের আর কি করণীয় আছে? আর জমি সংক্রান্ত একটা কথা বলেছেন আপনি। আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি, জমির সাথে যে খালটা আছে এটা রেকর্ড করে জমির মালিক নিয়েছে। এই খালগুলো এখন বন্ধ করে দিচ্ছে, তাতে করে
পানি আর থাকছে না, জমিতে পানি দেওয়ার মতো মানে ডিপ টিউবওয়েল ছাড়া আর কোনো উপায় থাকছে না। এই খাল যাতে ভরাট না করা হয় এ ধরনের কোনো নির্দেশ আপনি দিবেন কিনা? ধন্যবাদ। আমাদের প্রকল্পই আছে, নির্দেশ না, আমাদের প্রকল্পই আছে যে যত পুরনো খাল, নদী, জলাধার সেগুলিকে আবার নতুন করে খনন করে সেগুলির জল প্রবাহটা বাড়ানো, এটা কিন্তু কাজ চলছে, এটা আমরা করে যাচ্ছি, সেটা আমরা করব। আর আমাদের সবসময় এটাই চেষ্টা। আর জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা থেকে রক্ষা, আমরা কিন্তু আমরা ট্রাস্ট ফান্ড করেছি, আমরা সব থেকে বেশি উদ্যোগ কিন্তু নিয়েছি, যদিও আমরা ক্ষতিগ্রস্ত না। কিন্তু এই যে $100 বিলিয়ন একটা প্রতিশ্রুতি, এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের যে প্রতিবার আমরা যখন এই জলবায়ু সম্মেলন হয় অনেক প্রতিশ্রুতি পাওয়া যায়, আমরা অনেক ডিমান্ড করি, কিন্তু কাজের বেলায় তেমন কোনো অর্থ আর কেউ দেয় না। এটা তো ধনী দেশগুলি বা যারা আজকে নিজেরা উন্নয়ন করে ফেলেছে, উন্নত হয়ে গেছে, তাদের কারণেই কিন্তু আজকে এই জলবায়ু পরিবর্তনটা এবং তার অভিঘাত থেকে মানুষ কষ্ট পাচ্ছে। তাদেরই যেটা দায়িত্ব সব থেকে বেশি ছিল এখানে অর্থ বরাদ্দ দেওয়ার, তারাই কথা বলার সময় দিয়ে দেয়, সবই মুখে দেয়, কিন্তু কাজে খুব কমই দেয়। এবং এটা নিয়েও কিন্তু আন্তর্জাতিকভাবে সবসময় আমরা কথা বলে যাচ্ছি, ব্যবস্থা নিচ্ছি, এবং আমাদের বিভিন্ন নিজস্ব কর্মসূচি, কিন্তু আমরা আমাদের নিজস্ব কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছি। যেমন আমরা প্রতি বছর বৃক্ষরোপণ করি, বনায়ন বৃক্ষরোপণ, এটা কিন্তু আমাদের দলের একটা কর্মসূচি। আমরা সেই 84 সাল থেকে কিন্তু শুরু করেছিলাম, আমাদের কৃষক লীগের উপরে দায়িত্ব, তারা এটা উদ্যোগ নেয়। আমরা আমাদের ছাত্রলীগ বা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আমার অন্যান্য সহযোগী সংগঠন, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, প্রত্যেককে আমাদের কিন্তু নির্দেশ দেওয়া আছে যে সকলে যেখানে পারে বৃক্ষরোপণ করবে। যদিও প্রচণ্ড খরা, এই খরার থেকেও আমাদের কিন্তু গাছ কিন্তু মুক্তি দেয়। আপনি যেমন যত গরমই হোক, আপনি যদি গাছের নিচে দাঁড়ান তখন কিন্তু একটা প্রশান্তি পাওয়া যায়, এই উচ্চ তাপ থেকে বাঁচা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা একটা প্রচেষ্টা সবসময় আছে, আমরা এটা করে যাই। আর পহেলা আষাঢ়, প্রতি বছর পহেলা আষাঢ় এটা আওয়ামী লীগের কর্মসূচি থাকে, আমাদের কৃষক লীগ এটা মানে দায়িত্ব থাকে যে বৃক্ষরোপণ করা। আর এবারেও আমরা বিশেষভাবে এই কর্মসূচিটা দিচ্ছি, এবং আমি দেশবাসীকে আহ্বান করব যে যার যেখানে যতটুকু জায়গা আছে সবাই ব্যাপকভাবে গাছ লাগাবেন। ছাদের উপরেও ছাদ বাগান করলে কিন্তু নিচে ঘরটাও ঠান্ডা থাকে। কাজে এভাবে যদি আমরা আমাদের নিজেদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে মোকাবেলা করা এবং নিজেদের সক্ষমতা করে তোলা, সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এখন আমরা প্রতিশ্রুতি যেটা পাচ্ছি, কিন্তু আসলে টাকা তো দিচ্ছে না, এটা তো বাস্তব কথা। তাও আমরা বারবার বলেই যাচ্ছি, এটাই হলো কথা। মাননীয় প্রধানমন্ত্রী অবশেষে একজন নারী সাংবাদিককে দিয়েছে, ধন্যবাদ আপনাকে আমাদের কথা স্মরণে রাখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমেই হচ্ছে এই সংবাদ সম্মেলনে আমরা আপনার এই সময়ে দীর্ঘতম সময়ে প্রেস সচিব ইহসানুল করিম ভাই, যিনি আমাদের সাথে ছিলেন, তিনি নেই, তার কথা মনে পড়ছে, নিশ্চয়ই আমরা সকলেই তাকে স্মরণ করব। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, গত কয়েকদিন ধান কাটতে গ্রামে গিয়েছিলাম, অভূতপূর্ব ফসল হয়েছে। আমার বাড়ি ময়মনসিংহ, কালকেও কৃষকরা ধান কাটছিলেন আর বলছিলেন যে হাসিনা বেডির কপালটাই বালা, এইবার নাকি দেশে অভাব আইব, এইবার এত ফসল আল্লাহ দিছে যে এই বেডির নামে দেশ চলব। তো ফসল দারুণ হয়েছে, দারুণ। এবং ধানের দাম, এটি কিভাবে সমন্বয় করবেন? একজন শ্রমিক সমান 1 মণ ধান, এটি ছিল গতকালকেরও হিসাব। ফলে কৃষকের এই জায়গায় একটু কপালে ভাঁজ পড়েছে, যদি আপনি কিছু বলেন। মতি আপা আপনার পাশে বসে আছেন। কৃষিতে কি যে বিপ্লব হয়েছে, এটা যারা আমরা নিয়মিত গ্রামে যাই আমরা তারা জানি। প্রতিটা জায়গায় ছোট ছোট মেশিনারিজ, এগুলো মতি আপা যখন প্রথমবার দায়িত্ব নিয়েছেন তখন আমরা যেতাম যে সচিবালয়ে উনি সকলকে ডেকে মেশিন দেখতেন। এখন এগুলোর সুফল আমাদের কৃষকরা একদম দারুণভাবে পাচ্ছে। অল্প দামে সেই মেশিন কিনে খুব দ্রুত কাজ হচ্ছে এবং রোদের সাথে পাল্লা দিয়ে ধান শুকানো হচ্ছে। ফলে ধানের দাম এবং একই সাথে আমাদের দেশের সকল মানুষ যেন তাদের সামর্থ্য অনুযায়ী চাল,
কিনে খেতে পারেন। এটি একটি দারুণ চ্যালেঞ্জ আপনার সামনে, যেটি বারবার আপনি মোকাবেলা করেছেন। ফলে অনেক মানুষ, আপনি সুনির্দিষ্টভাবে বলেছেন, যারা বেতন দিয়ে সংসার চালান তাদের জন্যই আসলে এখন একমাত্র সংকট সন্তানাদি নিয়ে চলা। ফলে তাদের জন্য এই সময়ে বাড়তি কিছু বলবেন কিনা? আপনি গতবার আম ট্রেন চালু করেছিলেন, আমের ফলন অনেক ভালো হয়েছিল। এবার দুঃখের খবর, আমের ফলন 4 ভাগের 1 ভাগ হয়েছে। ফলে সেইখানে এই মুহূর্তে সামান্য সেচের দরকার। কৃষকরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন না, একদম ধানের পানি দিতে গিয়ে লোডশেডিংয়ে সময় মতো এই মুহূর্তে যদি পানি দেওয়া যায়, একদম আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আপা, যে যদি আপনি একটু বলে দেন ওখানে অগ্রাধিকার ভিত্তিতে আমবাগানগুলোতে যদি এই মুহূর্তে পানি দেওয়া যায়, তাহলে হচ্ছে আমাদের যে আম এসেছে এটা বড় গাছে পানি দেবে কিভাবে? শিকড় তো অনেক দূর মাটির নিচ পর্যন্ত যায়। ওরা দেয় আপা, সে শুধু ওরা চাচ্ছে যে বিদ্যুৎটা যেন অগ্রাধিকার ভিত্তিতে একটু দেওয়া হয়। উপরে স্প্রে ওতে খুব একটা কাজ হয় বলে তো মনে হয় না। এটা এত বড় শিকড়, এত জ্বর, এত নিচে পর্যন্ত গভীর থেকে তারা পানি নিয়ে নেয়। আর বৃষ্টি হলে তখন এবারে আমাদের ইতিমধ্যে কিন্তু হাওড়ের ধান প্রায় কাটা শেষ। গত পরশু পর্যন্ত আমি জানি 80% ধান কাটা হয়ে গেছে, বাকি তো এতদিন হয়ে যাচ্ছে। আর চলন বিল সহ বিল অঞ্চলেও কিন্তু ধান কাটা খুব দ্রুত চলছে, কারণ এখন তো মেশিনেই খুব বেশি এটা শ্রমিক ভাড়া করতে হচ্ছে না, যেটা যন্ত্রের মাধ্যমে করে ফেলছে। এটা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু যান্ত্রিকীকরণে হাওড়া অঞ্চলে 70 ভাগ আমরা ভর্তুকি দিচ্ছি, আর অন্য যে ক্ষেত্রে 50 ভাগ। পাশাপাশি আমরা কিন্তু সারের দাম বেশি দামে কিনে কম দামে কিন্তু দিচ্ছি, উন্নত মানের বীজ দিচ্ছি, সব দিক থেকে কৃষক যাতে চাষ করতে পারে সেটা। হ্যাঁ, দামের ব্যাপারে ধানের দামও কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে এবং সেটাই থাকবে। আর চালের ব্যাপারে এখন চালের দাম কখনো বাড়ে কখনো কমে। আবার আগে যারা একেবারে মোটা চাল খেত, এখন হয়তো তারা মোটা চাল খায় না, একটু মাঝারিটা খায়, তখন আবার ওটার দাম বাড়ে। তো সেখানে কৃষক এটা এই জায়গাটা খুব একটা মানে খুবই একটা সন্ধিক্ষণে থাকা হয়, যেটা হলো দাম যদি বেশি কমে কৃষক তার মানে ফসল ফলানোটা আগ্রহ হারাবে, আর যদি কৃষক ন্যায্য দামটা পায় সে দ্বিগুণ ফসল ফলাবে। আবার দাম বাড়লে পরে যার সুনির্দিষ্ট পয়সা চলে তাদের কিনে খেতে কষ্ট হবে। এই জায়গাটা বিবেচনা করেই তো আমরা এই যে পারিবারিক কার্ডের ব্যবস্থা করে দিয়েছি। এখন যেমন ধান উঠে গেছে এবং আমাদের কিন্তু সবসময় হাতে একটা মজুদ থাকে, আপৎকালীন সময়টা মোকাবেলা করার জন্য আমরা একটা মজুদ রাখি এবং সেটা এখনও আছে, সবসময় থাকবে। আবার যখন এই যে এখন বড় উঠবে আমাদের তো কিছু গুদাম খালি করতেই হবে, যেটা আমরা এই যে রোজার সময় ব্যাপকভাবে খাবার বিলি করলাম, বিলি করে আমাদের কিছুটা জায়গা তৈরি করতে হলো। কারণ প্রত্যেকটা গুদামের উপরে নজর রাখা, যেগুলি নিচের দিকে থাকে সেগুলি উপরে তুলে নিয়ে আসা, সেগুলি দ্রুত দিয়ে দেওয়া, কোন চালটা কতদিন টিকবে সেটা হিসাব করে সেই অনুপাতে মানুষের মাঝে বিলি করা, এই সব কাজগুলি কিন্তু আমরা করে যাই। কাজে সেখান থেকে আমি মনে করি যে এবার যে হারে আমরা বড়োতে যেভাবে ফসল আসছে, আর এখন তো সব জায়গায় তো ধান পেকে গেছে, এখন তো আর পানি দেওয়ার সময় নেই, এখন কেটে ফেলার সময়, অলরেডি কাটা শুরু হয়ে গেছে ধান। পরবর্তীতে আমাদের পরবর্তী ফসল কোথায় আবার কি সেটা আমরা উদ্যোগ নিচ্ছি। এখন আমাদের গবেষণার ফলে কৃষি সাফল্য অনেক বেশি, এখন আর কোনো জমি খালি থাকে না, এটা হলো বাস্তব। তরি তরকারি ফলমূলও তো খুব ভালো হচ্ছে, সব কিছুই হচ্ছে। এই খরাটা এটা একটা সাময়িকভাবে আসছে, এটা ঠিক। তো মনে হয় আস্তে আস্তে আমরা এখান থেকেও মুক্তি পাবো। তবে আমাদের দেশে তো সবসময় গ্রীষ্মকাল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয় কত গাড়ি কি পার হয়। তো এই যে এটা আমরা ভুলে যাই কেন, এটা আমরা ভুলে যাই কেন যে আসলে চৈত্র বৈশাখ মাসে তো এরকম শুকনো হয়ে যায়, কিন্তু আবার বর্ষাকালে তখন পানি আসবে, আবার হয়তো বেশি বন্যা হলে তখন আবার দুঃখ হবে যে বন্যা হলো কেন।
তো আমরা নদী ড্রেজিং করাচ্ছি, খাল টাল ড্রেজিং করাচ্ছি, এমনকি পুকুরগুলি ড্রেজিং করাচ্ছি, আর কিছু তো করে ফেলছে, এখানে তো আমাদের কিছু করার নেই। যেমন এই যে বক্স কালভার্ট করে করে আমাদের বিলগুলি সব একদম দালান কোঠা হয়ে গেছে। তো তাতে পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, আবার পানির এটাও কমে যায়। তো যাই হোক, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি সারা বাংলাদেশেই। আর ওই খালটাল দখল এখন কিন্তু আমরা দখলমুক্ত করে দিচ্ছি, আগে জোর করেই। আবার এখন বড় চাষ করেছে অনেকে, তাও যে ধানটা কাটার পরে কোনো কোনো এলাকা আছে তারপর ওই খালগুলি কেটে দেবো। এটা প্রজেক্ট কিন্তু দেওয়া আছে সারা বাংলাদেশে, আমরা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নীলাদ্রি শেখর, আমি চ্যানেল আইতে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, এই বিশ্বে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধের বিপক্ষে আপনি রয়েছেন এবং যুদ্ধকে না বলার কথাই সবসময় আপনার কণ্ঠ দিয়ে ধ্বনিত হয়েছে। বাংলাদেশে যখন পান থেকে চুন খসে তখনই আমরা মানবাধিকার গেল গেল বলে মোড়ল দেশগুলোর কথা শুনি, কিন্তু এত বড় যুদ্ধ হচ্ছে, ইসরায়েল হামলা চালাচ্ছে, আমরা যুক্তরাষ্ট্রে দেখলাম একজন প্রফেসরকে যেভাবে আটক করা হলো, হত্যা করা হলো, সেখানে মানবাধিকার নিয়ে কোনো প্রশ্ন দেখছি না। এই দুই নীতি বা দ্বৈত নীতি বা কেমন এই নীতি কেন আমাদের ক্ষেত্রে? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এটার উত্তর তো যারা এইভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তারা দেবে, এটা তো আমারও প্রশ্ন, এবং সেই প্রশ্নটা আমিও আন্তর্জাতিক পর্যায়ে আমি করে এসেছি যে এই দুমুখ নীতি কিসের জন্য। এক জায়গায় মানুষ খুন করলে তারপর আবার তাদেরকে আবার টাকাও দেওয়া হয়, অস্ত্রও দেওয়া হয়, মানুষ হত্যা, আবার অপর জায়গায় দেখা গেলো যে মানবাধিকার নিয়ে। তো এই যে মানবাধিকার সংস্থাগুলি, আমাদের দেশেও তো কত মানবাধিকারের বিরাট বিরাট প্রবক্তারা আছে, তারা চুপ কেন, সেটা আমারও প্রশ্ন। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন। বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? তবে সাধারণ মানুষ চুপ থাকে না, এখন কিন্তু প্রতিবাদ। এই প্যালেস্টাইনের বিষয়টা আসার পরে কিন্তু যেভাবে মানে নারী শিশু হত্যা, হাসপাতালে বোমা মারা প্রতিদিন, এটার ব্যাপারে কিন্তু আজকে বিশ্ব খুব জাগ্রত, এটা হলো বাস্তব, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। হ্যাঁ, ওরা অ্যারেস্ট করছে, আর সেটা নাকি তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া। তো সেটা আমি শুরুতেই বললাম, এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরাও করবো আর কি। তা আমি এটাই বলবো যে এইভাবে মানবাধিকার লঙ্ঘন আমি সবসময়, কারণ আমরা ভুক্তভোগী, যুদ্ধের ভয়াবহতা আমি নিজের চোখে দেখেছি, আমরা বন্দিখানায় ছিলাম, আবার রিফিউজি হিসেবে থাকার অভিজ্ঞতাও আছে। আমি এর জন্য যেখানেই সুযোগ পাই আমার নিজের অভিজ্ঞতা তুলে ধরেই আমি মানুষকে বোঝাতে চেষ্টা করি যে কেন আমি এই যুদ্ধের বিরুদ্ধে, কেন আমরা শান্তিপূর্ণভাবে সব সমাধান করতে পারি না, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আমরা বাংলাদেশ কিন্তু আমরা করেছি, আমাদের প্রতিবেশী দেশের সাথে এক এক করে যা সমস্যা ছিল আমরা কিন্তু সমাধান করেছি, কাজেই সেটা কিন্তু আমরা আলোচনার মাধ্যমে করেছি। এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন আসলে এখানে সবথেকে বড় কথা হলো অস্ত্র উৎপাদন, অস্ত্র বিক্রিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তো আমি সেটাও বলেছি যে এই অস্ত্র প্রতিযোগিতাটা বন্ধ করে এই টাকাটা বরং মানুষের কল্যাণে বা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিয়ে দেন। আমি সেটাও বলে আসছি যে এই অস্ত্র প্রতিযোগিতা না করে বরং ওই টাকাটা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিলে অন্তত যে দেশগুলি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত তারা লাভবান হবে, তারা জীবন জীবিকা বাঁচাতে পারবে। আমি যেখানে পাচ্ছি বলে যাচ্ছি, বলে যাব আমি, এটাও ঠিক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য একটু ধন্যবাদ। আমি একটু আপ্যায়নের ব্যবস্থা, সাংবাদিকবৃন্দ আপনাদের জন্য বাইরে আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনাকে অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি আমাদেরকে ডাকার জন্য। আমার ছোট্ট প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি এখানে লিখেছেন যে ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড ট্রায়াল হাইওয়ে, এটার ব্যাপারে আমাদের খুব জানবার আগ্রহ আছে, এটা জানতে চাই, এখন না জানালেও চলবে। আর দ্বিতীয়ত আমার বাড়ি ফরিদপুর, আমার আদার বাড়ি মধুখালীতে বঙ্গেশ্বরদী গ্রামে। এর মধ্যে যে ঘটনাটি ঘটেছিল মধুখালীতে, সেখানে আপনার যে ভূমিকা, আপনার সরকারের যে ভূমিকা, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিষয়টি এই কারণে কৃতজ্ঞতা জানাবো যে আমরা যে দেশে বাস করি, যে ভূখণ্ডে বাস করি এবং যে মুক্তিযুদ্ধ আমরা করেছি সম্প্রীতির বাংলাদেশের জন্যে, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্যে, গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্যে, সেই জিনিসটি যে আপনার নেতৃত্বে
আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আপনাকে প্রশংসা করি, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। না, আপনি যে ইসের কথা বললেন, মূলত ভুটান থেকে থাইল্যান্ড পর্যন্ত একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা হওয়ার কথা, যেটা তখন প্রস্তাব করেছিল বাংলাদেশের ভিতর থেকে যাবে। তখন খালেদা জি এটা নাকচ করে দেয়। যখন নাকচ করে তখন আমি বলছিলাম যখন মডার্ন টেকনোলজি চলে আসবে, পাহাড়টার ভিতর থেকেই রাস্তা বের করে নিয়ে যাবে, বাংলাদেশের বোকাবোকি হয়ে তাদের থাকতে হবে না। কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যদি হয়, আমরা এটার সঙ্গে যুক্ত থাকলাম, আমরাই লাভবান হব বেশি। তখন কিন্তু বিএনপি দেয়নি, খালেদা জি এটা নাকচ করে দিয়েছিল। তো আমরা এখন যেমন থাইল্যান্ডকে বলছে আমরা তাদের সাথে যুক্ত থাকতে চাই, এটা ভারতকেও বলা আছে, তাদেরকেও বলছি যে আমরা এটার সাথে যুক্ত থাকতে চাই, আমরা ওরকম এর থেকে বাইরে চলে আসতে চাই না। আর একটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি, সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস, এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে, আমাদের একটা অংশ রেখে আমরা দেব। এবার সেটা চাইলে আমরা পেতাম, যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না, কারণ এখানে এত পরিমাণ গ্যাস। সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে, পুরো চীন কিন্তু সমস্ত গ্যাসটা হচ্ছে, কেউ আর নিতে পারছে না। এখানে ভারতেরও বিনিয়োগ ছিল, জাপানের ছিল, মিয়ানমার, চায়না, সকলে, কিন্তু সেখানে আমরা আমাদের দেশের জন্য, তো পরবর্তীতে আমি চেষ্টাও করেছিলাম যে ওখান থেকে কিছু পাওয়া যায় কি না, তো একবার চলে গেলে আর তো পাওয়া যায় না। তো দেশের জন্য কত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেছে, সেটা একবার একটু চিন্তা করেন। ওকে, ধন্যবাদ আপনাদের জন্য বাইরে আপ্যায়নের অনেক ধন্যবাদ সবাইকে।